আজ এই ক্লাস 10-এর তোমার আলো চ্যাপ্টারের 2 নম্বর ভিডিও। আলো চ্যাপ্টারটা আমি আগের ভিডিওতেই বলেছি খুবই কনসেপচুয়াল এবং খুবই ভালো বোঝার ব্যাপার আছে। এবার এখানে বলবো যে প্রতিবিম্ব বিভিন্ন দর্পণ দ্বারা, অর্থাৎ উত্তল দর্পণ বা অবতল দর্পণ যে প্রতিবিম্ব গঠন করে, সেই প্রতিবিম্বের প্রকৃতি, প্রতিবিম্বের অবস্থান, সেগুলো কোথায় কি হয়। উত্তল দর্পণ সর্বদা বস্তুর থেকে তোমার ছোট, সোজা এবং অসৎবিম্ব গঠন করে। মানে অসৎবিম্ব মানে হচ্ছে প্রতিবিম্বটা এক জায়গায় নির্দিষ্ট মিলিত হবে, মনে হবে এক জায়গা থেকে অপসৃত হচ্ছে বা প্রতিসৃত হচ্ছে। আর অবতল দর্পণের এখানে আমি মেন ছবিটা আঁকবো। তাহলে অবতল দর্পণে প্রতিবিম্বের প্রকৃতি বা প্রতিবিম্বের গঠনটা কেমন কি হবে। এবার বিভিন্ন অবস্থানে বস্তু যেমন রাখবো প্রতিবিম্ব তেমন হবে। এখানে দেখো বস্তু যত দূরে রাখবো, প্রথমে কয়েকটা ছবির মাধ্যমে বোঝায়, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। ধরো এইটা হচ্ছে অবতল দর্পণের এটা মেরু, এইটা ধরো বক্রতা কেন্দ্র। তাহলে মেরু আর বক্রতা কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে বলা হচ্ছে, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তার মাঝে আমি বক্রতা কেন্দ্রটা একটু দূরে রাখছি, এখানে ধরো বক্রতা কেন্দ্র করলাম, আর এইখানটায় করলাম ফোকাস বিন্দু, এটা সি করছি। এবার বস্তুটা যদি দূরে থাকে, যদি বস্তুটাকে অসীমে রাখা হয়, অসীমে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে, ফোকাসে প্রতিবিম্বটা গঠন হবে। এবার প্রতিবিম্বটা কেমন হবে, প্রতিবিম্বটা হবে বস্তুর থেকে দূরে আছে, যেহেতু মানে বস্তুটা যেহেতু দূরে আছে, প্রতিবিম্বটা হবে বস্তুর থেকে ছোট, সৎবিম্ব, সৎ প্রতিবিম্বটা ছোট, আর হচ্ছে গঠিত হবে তোমার ফোকাস বিন্দুতে গঠিত হবে। যে কোনো প্রতিবিম্ব বস্তুটা রাখলে প্রতিবিম্ব সম্বন্ধে তোমার 4টে জিনিস জানতে হবে। সেই 4টে জিনিস কি কি? 4টে জিনিস হচ্ছে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্ব কোথায় হবে, প্রতিবিম্বটা কি হবে, সৎবিম্ব না অসৎবিম্ব, প্রতিবিম্বটা কি হবে, সমশীর্ষ না অবশীর্ষ। সমশীর্ষ মানে হচ্ছে কি, প্রতিবিম্বটা বস্তুটা যেমন দেখতে, প্রতিবিম্বটা একই রকম দেখতে, মানে উল্টানো হবে না। আর অবশীর্ষ মানে হচ্ছে উল্টানো। তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে, সৎ না অসৎ, সমশীর্ষ না অবশীর্ষ। আর প্রতিবিম্বটা কী হচ্ছে, ক্ষুদ্রাকার না বড়, ক্ষুদ্র না বড়। এই 4টে জিনিস তোমাকে যে কোনো প্রতিবিম্ব সম্বন্ধে জানতে হবে। বস্তুটাকে যদি অসীমে রাখা হয়, তাহলে কি বললাম, কোথায় গঠিত হবে, ফোকাসে গঠিত হবে। সৎবিম্ব না অসৎবিম্ব, যেহেতু এক জায়গায় মিলছে, তাহলে কী হবে, সৎবিম্ব হবে। সৎবিম্ব হলে সেই প্রতিবিম্বটা অবশ্যই অবশিষ্য। এটা একটা মনে রাখার একটা উপায়, দুটো দন্তস্ব একসাথে হবে না, অর্থাৎ সৎবিম্ব সমশীর্ষ কখনোই হয় না। এটা যদি মাথায় রাখো তাহলে অনেক ভুল হওয়া আটকাবে, দুটো দন্তস্ব হবে না। তাহলে সৎবিম্ব হলে অবশিষ্য হবে। আর যেহেতু বস্তুর অনেক দূরে আছে, প্রতিবিম্বটা হবে খুবই ক্ষুদ্রাকার। এইবার তাহলে অসীম থেকে চলে এলো তোমার বক্রতা কেন্দ্রের পিছনে, এটা বক্রতা কেন্দ্রের পিছনে যদি হয়, তাহলে অসীমে থাকলে প্রতিবিম্বটা গঠিত হচ্ছিল ফোকাসে। তাহলে বক্রতা কেন্দ্রে যখন পিছনে এলো, প্রতিবিম্বটা একটু পিছিয়ে চলে আসবে, তখন বক্রতা কেন্দ্রের পিছনে বস্তু রাখলে প্রতিবিম্বটা গঠিত হবে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে। তাহলে এই ছবিটা আমি একটা আঁকছি। ধরো পি কিউ একটা বস্তু আছে, বিস্তৃত বস্তু অবশ্যই। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যাচ্ছে। যে কোনো রশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালে যায়, তখন সেটা নির্গত হয় কি, অবশ্যই মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে। এইবার আমি কি বললাম, প্রতিবিম্বটা গঠিত হয় যখন বস্তুটা যখন বক্রতা কেন্দ্রের পিছনে থাকে, তখন ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে বস্তুটা গঠিত হবে। তাহলে আমি ছবিটা আঁকবো তোমার, তাহলে দ্বিতীয়টা যাবে ফোকাসের মধ্যে দিয়ে, ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যদি কোনো রশ্মি যায়, তখন সেটা যখন প্রতিফলিত হবে তখন প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে বস্তুটা গঠিত হলো ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। তাহলে এটা পি কিউ লিখলে এটা পি কিউ অবশিষ্য হয়ে গেল। তাহলে প্রতিবিম্বটা যদি বস্তুটাকে রাখা হয় বক্রতা কেন্দ্রের পিছনে, প্রতিবিম্ব গঠিত হবে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। সৎবিম্ব না অসৎবিম্ব, যেহেতু রশ্মিটা এক জায়গায় মিলিত হয়েছে, তাহলে এটা অবশ্যই সৎবিম্ব। সমশীর্ষ না অবশিষ্য, তাহলে কী হলো, সৎ সমশীর্ষ হয় না, সৎ মানেই অবশিষ্য হলো। আর প্রতিবিম্বটা হয়ে গেল ক্ষুদ্র মানে ছোট। এইবার বস্তুটাকে আমি একটু আগেই আসবো, মানে বক্রতা কেন্দ্রে রাখবো, তখন প্রতিবিম্বটা কেমন হবে। দেখো যখন আমি এখানে এগিয়ে নিয়ে আসবো, তখন কিন্তু যত বস্তুটাকে আমি
বক্রতা কেন্দ্র ফোকাস মানে কাছাকাছি যত আসবো প্রতিবিম্বটা তত কিন্তু বড় হতে থাকবে। তাহলে প্রথমে খুবই ছোট ছিল, তারপর এখানেও ছোট আছে, কিন্তু যখন বক্রতা কেন্দ্রে নিয়ে চলে আসবো তখন প্রতিবিম্বটা হবে বস্তুর আকারের সমান। সেটা আমি এখানে ছবির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আলোক রশ্মি তোমার এখানে যাচ্ছে দিয়ে প্রতিফলিত হয়ে এই পথে নির্গত হয়ে যাচ্ছে, আর একটা রশ্মি তোমার এইভাবে যাচ্ছে। এইখানে আমি প্রথমে কি করব, প্রতিবিম্বটা একটু এরকম করে নেবো, মানে সাইজে সমান করে নেবো। তাহলে ছবিটা যাতে আঁকতে ভুল না হয়, মানে এখানে বক্রতা কেন্দ্রে বস্তু রাখলে প্রতিবিম্বটা কিন্তু বস্তুর আকারের সমান হয়। তাহলে এটা ছবিটা আগে করে নিলে কি সুবিধা হলো, তাহলে এই যে এইখানে যে আমি যুক্ত করবো সেটা বুঝতে পারলাম। তাহলে এই প্রতিবিম্বটা এটা বক্রতা কেন্দ্র, তাহলে এটা পি কিউ যদি হয় তাহলে এটা কী হবে, পি কিউটা উল্টে গেল। তাহলে বস্তুটার প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে, বক্রতা কেন্দ্রে। বস্তু বক্রতা কেন্দ্রে সৎ না অসৎ, অবশ্যই সৎ যেহেতু মিলিত হয়েছে। সমশিষ্য না অবশিষ্য, অবশিষ্য মানে উল্টানো হয়েছে। ক্ষুদ্র না বড়, এখানে কিন্তু প্রতিবিম্বটা হয়েছে বস্তুর আকারের সমান। এবার বস্তুটাকে যদি আরেকটু এগিয়ে নিই, মানে বক্রতা কেন্দ্রে রেখেছিলাম, বক্রতা কেন্দ্র থেকে এবার আরেকটু আগাবো, ফোকাসের মধ্যে আসবো, তখন প্রতিবিম্বটা কিন্তু এবার পিছিয়ে আসবে। কিন্তু সেক্ষেত্রে প্রতিবিম্বটা কিন্তু অবশ্যই তোমার এই বস্তু থেকে কিন্তু বড় প্রতিবিম্ব হবে। মানে এর আগে পর্যন্ত ছিল ছোট, এইখানে এলো বস্তুর সমান, এবার এইখান থেকে যখন এদিকে চলে এলো তখন প্রতিবিম্ব কিন্তু হয়ে যাবে বড়, বস্তুর থেকে প্রতিবিম্বটা বড় হবে। সেটা আমি ছবির সাহায্যে দেখাচ্ছি। তাহলে ধরো এই যে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে বস্তু রেখেছি, তাহলে প্রথমে সমান্তরালভাবে গিয়ে এটাই ফোকাস বিন্দুর মধ্য দিয়ে এই বেরিয়ে এলো আলো রশ্মিটা। এইবার এই রশ্মিটা যখন ফোকাসের মধ্য দিয়ে যাবে, দেখো কোথায় যাচ্ছে, এরম জায়গায় আসছে, তখন প্রতিবিম্বটা এরম চলে আসছে। তার মানে অ্যাকচুয়ালি প্রতিবিম্বটা গঠিত হচ্ছে কিন্তু তোমার বক্রতা কেন্দ্রর পিছনে চলে আসছে, বক্রতা কেন্দ্র আর অসীমের মাঝে চলে আসছে। তাহলে এটা এই যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে, ধরো পি, এটা কিউ, এটা পি কিউ বস্তু, তা উল্টে গেল। তাহলে এখানে প্রতিবিম্বটা হচ্ছে আলোক বক্রতা কেন্দ্রেরও পিছনে তৈরি হচ্ছে সৎ প্রতিবিম্ব, অবশিষ্য, আর এটা বস্তু থেকে কিন্তু বড় প্রতিবিম্ব গঠিত হয়েছে। এবার বস্তুটা যদি ফোকাসে রাখি, ফোকাসে রাখলে এই প্রতিবিম্বটা কিন্তু এখানে তৈরি হবে না, প্রতিবিম্বটা তৈরি হবে অসীমে তৈরি হবে। আমি প্রথমেই কি বলেছি, বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে ফোকাসে, আর বস্তু যদি ফোকাসে থাকে প্রতিবিম্ব তৈরি হবে অসীমে। তাহলে এই ছবিটা অসীমে যেহেতু প্রতিবিম্ব গঠিত হবে, এখানে এই ছবিটা আঁকা সম্ভব নয়। এরপরে আমি বস্তুটাকে আবার এগিয়ে দেবো, আগের এগিয়ে দেবো মানে এই তোমার ফোকাস মানে মুখ্য ফোকাস, বস্তুটাকে ফোকাস আর মেরুর মাঝে রাখবো। তাহলে ফোকাস আর মেরুর মাঝে যদি রাখি, সেক্ষেত্রে প্রতিবিম্বটা কিন্তু এইভাবে মিলিত হবে না। যদি প্রতিবিম্বটা এইভাবে মিলিত হলো এতক্ষণ পর্যন্ত, সেই জন্য প্রতিবিম্বগুলো ছিল সব সৎবিম্ব, কিন্তু ফোকাস আর মেরুর মাঝে বস্তু রাখলে প্রতিবিম্ব এইভাবে মিলিত হবে না, সেক্ষেত্রে সেই প্রতিবিম্বটাকে বলা হবে অসৎ প্রতিবিম্ব। তাহলে অসৎ প্রতিবিম্ব সবসময় কী হয়, সমশীর্ষ হবে, এটা মাথায় রাখবো। অসৎ প্রতিবিম্ব হলে সমশীর্ষ হবে, আর এখানে প্রতিবিম্বটা কিন্তু বস্তুর থেকে কিন্তু বড় হবে, সেইটা আমি ছবি এঁকে দেখাচ্ছি। এবার ধরো এখানে বস্তুটা আমি ফোকাস আর মেরুর মাঝে রাখলাম, ফোকাস আর মেরুর মাঝে বস্তুটা রাখলাম। তাহলে ধরো পি কিউ এই বস্তুটাকে রেখেছি ফোকাস আর মেরুর মাঝে, এটা অবশ্য পি হয়ে গেছে, এই পি মানে পোল বা মেরু, আর এই পি কিউ হচ্ছে বস্তুটাকে বলছি। তাহলে এটা এই রশ্মি, এখান থেকে রশ্মি প্রধান অক্ষে যখন সমান্তরাল গেল, প্রধান অক্ষে সমান্তরাল গেলে সেটা যখন প্রতিফলিত নির্গত, আমরা কি এতক্ষণ ছবি আঁকলাম কি ফোকাসের মধ্যে দিয়ে যাবে, তাহলে ফোকাসের মধ্য দিয়ে এটা গেল। আর একটা রশ্মি যখন এইভাবে যাচ্ছে, সে যখন আর প্রতিফলিত হবে, সে অবশ্যই তোমার এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আসবে। সে বক্রতা কেন্দ্রের মধ্যে যখন আসবে, সেই রশ্মিগুলো কিন্তু সমান্তরাল হয়ে গেল। এই রশ্মিটাকে যদি আমি পিছন দিকে বাড়াই, তাহলে এরা কিন্তু এক জায়গায় মিলিত হবে। এবার সেই যে মিলিত হলো, এটাকে আমি যে বলছি এই পি কিউটাই, এই পি কিউ মানে এটা বস্তু, এটা প্রতিবিম্ব, তাহলে মিলিত হলো মানে কি, এটা পি কিউ। তাহলে এই যে পি কিউটা এইটার প্রতিবিম্ব হচ্ছে পি কিউটা। তাহলে এখানে কিন্তু এটা এই যে আগের ছবিগুলো কি ছিল, এক জায়গায় এক্সাক্ট মিলিত হয়ে গেল, কিন্তু এরা মিলিত হয়নি। এখানে তোমার যদি কেউ এখান থেকে দেখে, সে ভাববে যে বস্তুটা এই জায়গাতে আছে, প্রতিবিম্বটা এই জায়গাতে দেখবে। অর্থাৎ তোমার হচ্ছে এই প্রতিবিম্বটা হচ্ছে, প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে অবতল দর্পণের পিছনে, অবতল দর্পণের পিছনে। এই প্রতিবিম্বটা কি, অসৎ প্রতিবিম্ব, অসৎ। তাহলে বস্তুর তাহলে এটা সমশীর্ষ, মানে একই শীর্ষ পি কিউ, এখানেও পি কিউ।
আর বস্তু থেকে কিন্তু বড় প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে অবতল দর্পণে বিভিন্ন জায়গায় বস্তু রাখলে তোমার প্রতিবিম্বের বিভিন্ন জায়গায় গঠিত হয়, বিভিন্ন রকম গঠিত হয়। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর যে কোনো অবস্থানই বস্তু রাখা হোক না কেন, সবসময় বস্তুত প্রতিবিম্ব যে গঠিত হবে সেটা হবে যে অসৎ প্রতিবিম্ব, সর্বদা অসৎ প্রতিবিম্ব এবং হচ্ছে সমশীর্ষ এবং ক্ষুদ্রাকার। উত্তল দর্পণে সবসময় অসৎ, সমশীর্ষ এবং ক্ষুদ্রাকার প্রতিবিম্ব গঠিত হয়, বস্তু থেকে সবসময় ছোট। এবার অবতল দর্পণের ব্যবহার দাড়ি কাটার প্রতিফলক রূপে, দাড়ি কাটার ক্ষেত্রে প্রতিফলক রূপে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপরে মোটরগাড়ি হেডলাইটে তোমার অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপর ইএনটি ডাক্তাররা অবতল দর্পণ ব্যবহার করে। আর উত্তল দর্পণ হচ্ছে যে গাড়ির যে রেয়ার ভিউ ফাইন্ডার, অর্থাৎ ডান দিকে বা বাঁ দিকে যে ব্যাক লুকিং গ্লাস অ্যাকচুয়ালি যেটা বলা হয়, মানে আমরা সেই ক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। মানে বস্তুটা অনেক দূরের বস্তু কিন্তু সেখানে ছোট করে দেখতে পারবো আমরা ওই উত্তল দর্পণের মধ্যে। তাহলে লুকিং গ্লাস বা রেয়ার ভিউ ফাইন্ডারে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি, আর হেডলাইটে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা। এটা অনেকবার এসছে যে মোটর গাড়ি হেডলাইটে কী ব্যবহার করা হয় আর লুকিং গ্লাস বা রিয়ার ভিউ পয়েন্টারে কী ব্যবহার করা হয়। এবার বলবো আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট। প্রতিসরণ বলতে কি বোঝায়? প্রতিসরণ হচ্ছে কি, ধরো প্রতিফলন কি বললাম, প্রতিফলন হচ্ছে আলোক রশ্মি যখন সমসত্ব স্বচ্ছ মধ্যে আস্তে আস্তে কোনো মাধ্যমে থেকে আবার সেই মাধ্যমেই ফিরে যায়, মানে এই যে এলো আলোটা কিন্তু এই মাধ্যমে আছে। আর প্রতিসরণে কি হলো, প্রতিসরণে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে আসছে। তাহলে প্রতিসরণ জিনিসটা কি? প্রতিসরণ হচ্ছে আলোক রশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যখন অন্য অপর কোনো আলোকীয় ঘনত্বের মাধ্যমে প্রবেশ করে, মানে প্রবেশ করছে কীভাবে, তির্যকভাবে, তখন সেই যে অন্য মাধ্যমে প্রবেশ করলো সেই আলোর যে গতির অভিমুখের পরিবর্তন ঘটছে, আলোর গতির অভিমুখের পরিবর্তন ঘটছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে প্রতিসরণ। এবার এই যে রশ্মিটা আসছে এটা কি বলবো, আপতিত রশ্মি। এটা হচ্ছে আপতিত রশ্মি। আর এই যে প্রতিসরণের পর যে রশ্মিটা, মানে দুই মাধ্যমে বিপরীত তল থেকে যে রশ্মির গতিপথটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই রশ্মিটাকে বলা হচ্ছে প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি। আর তাহলে রশ্মিটা আসা উচিত ছিল এইভাবে, কিন্তু অ্যাকচুয়ালি কিছুটা বেঁকে গেল, তাহলে কিছুটা কোণ কমে গেল, এই কোণটাকে বলা হচ্ছে কৌণিক চ্যুতি, কৌণিক চ্যুতি বলা হয়। ডেল্টা মানে কি হবে, তাহলে আয় বা আপাতন কোণের মানটা কিন্তু বেশি, দেখো এই প্রতিসরণ কোণের মানটা কিন্তু অনেক কম, তাহলে ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর, ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। এবার এই প্রতিসরণের দুটো সূত্র আছে, এটা আমি বলেছি কি লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তাহলে এই জিনিসটা হচ্ছে কি অভিলম্ব, অভিলম্ব সবসময় এই যে আপতন কোণ বা প্রতিসরণ কোণ যেটাই বলি সেটা হচ্ছে আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি যখন অভিলম্বের সাথে যে কোণ সেটাই কিন্তু আপতন কোণ আর প্রতিসরণ কোণ, এটা মাথায় রাখতে হবে। অভিলম্বের সাথে যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে আপতন কোণ আর প্রতিসরণ কোণ। আর লঘু মাধ্যম বলতে কি বোঝায়? লঘু মাধ্যম হচ্ছে যে মাধ্যমে আলোর গতিবেগটা বেশি, সেটা হচ্ছে লঘু মাধ্যম। আর ঘন মাধ্যম তাহলে কি বলবো, যে মাধ্যমে আলোর গতিবেগটা কম তাকে বলা হচ্ছে ঘন মাধ্যম। এবার এই যে প্রতিসরণ সংক্রান্ত দুটো সূত্র আছে, সেই সূত্রটা তোমরা ক্লাস যথাসম্ভব 7-ও মনে হয় পড়েছো, যে আলোক রশ্মি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং দুই মাধ্যমের প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে, এটা একটা সূত্র। আর দ্বিতীয় সূত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় সূত্রটা কি, দুটি নির্দিষ্ট মাধ্যম, এটা এই একটা মাধ্যম, এই একটা মাধ্যম, দুটি নির্দিষ্ট মাধ্যমে একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির প্রতিসরণে, দুটি নির্দিষ্ট মাধ্যমে একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির প্রতিসরণে আপতন কোণের সাইন, মানে সাইন আই, আপতন কোণের সাইন, আইটা আপতন কোণ, আর প্রতিসরণ কোণের সাইন এর অনুপাতকে বলা হয় প্রতিসারাঙ্গ, এর অনুপাতটা হচ্ছে ধ্রুবক। তাহলে এই যে সাইন আই বাই সাইন আর, এই মানটা সর্বদা ধ্রুবক, এইকে মিউ দেওয়া লেখা হয়, মিউ বলা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসারাঙ্গ। তাহলে ধরো একটা আলোক রশ্মি ধরো এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে, তাহলে কার প্রতিসারাঙ্গ বলবো, বি মাধ্যমের প্রতিসারাঙ্গ, বি মাধ্যমে সেটা হচ্ছে আপেক্ষিক প্রতিসারাঙ্গ। তাহলে আপতন কোণটা কোন মাধ্যমে, এ মাধ্যমে আপতন কোণ, তাহলে এ মাধ্যমে সাইন আই বাই হচ্ছে বি মাধ্যমে সাইন আর। তাহলে কোনো মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্গ বলতে কি বোঝায়,
ধরো এই যে এটা বলা হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক। না, আপেক্ষিক প্রতিসারাঙ্কটা কি? আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে, ধরো এখানে এ মাধ্যম, এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আসছে, তখন প্রথম মাধ্যমে আপাতন কোণের সাইন এবং দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক বলা হয়। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসারাঙ্ক বলা হয়। এবার এটা যখন এইভাবে লেখা যায় এ মিউ বি সমান মিউ বি বাই মিউ এ, তাহলে মিউ বিটা কী জিনিস? মিউ বিটা হচ্ছে বি মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক, বি মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক, আর এটা হচ্ছে এ মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক। যখন এইভাবে না লিখে যখন এইভাবে লিখবো সেটা কিন্তু কখনোই আপেক্ষিক প্রতিসারাঙ্ক নয়, সেটা সবসময় পরম প্রতিসারাঙ্ক। তাহলে পরম প্রতিসারাঙ্ক বলতে কী বোঝায়? পরম প্রতিসারাঙ্ক হচ্ছে আলোক রশ্মি যখন বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আসে, ধর এখানে বি মাধ্যমে এসেছে, তাহলে যখন বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থেকে বি মাধ্যমে আসলো, তখন বায়ু মাধ্যমে আপাতন কোণের সাইন বায়ু মাধ্যমে এবং বি মাধ্যমে প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে তোমার বি মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক বলা হয়। তাহলে যখন শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে আসে তখন সেটা কিন্তু সেই মাধ্যম থেকে যে মাধ্যমে এলো সেই মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক বলা হয়। তারা বললো কাঁচের পরম প্রতিসারাঙ্ক 1.5 বলতে কী বোঝায়? কাঁচের পরম প্রতিসারাঙ্ক 1.5 বলতে কী বোঝায়? তাহলে কি বলবো? আলোক রশ্মি, এখানে আলোক রশ্মিটা বলবো হলুদ বর্ণের আলোক রশ্মি যখন বায়ু মাধ্যম থেকে বা শূন্য মাধ্যম থেকে তোমার কাঁচ মাধ্যমে আসে, তখন বায়ু মাধ্যমে আপাতন কোণের সাইন এবং কাঁচ মাধ্যমে প্রতিসরণ কোণের সাইনের অনুপাতের মান হচ্ছে 1.5। তাহলে এখানে হলুদ বর্ণের কেন আলোক রশ্মি বলা হবে? কারণ হলুদ বর্ণের আলোক রশ্মি প্রতিসরণটা তোমার মাঝামাঝি পর্যায়ে থাকে, সেজন্য হলুদ বর্ণের আলোক রশ্মিটা বলা হয়। তাহলে শূন্য মাধ্যমে আপাতন কোণের সাইন আর যে মাধ্যমে এলো সেই মাধ্যমে প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটাকে বলা হচ্ছে, যে ভ্যালুটা বলবে সেই মাধ্যমের হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। এইখানে প্রতিসরণে কিন্তু অঙ্ক দেয়, এ যেমন প্রতিসরাঙ্ক দিয়ে বলে দেবে তখন এ মিউ বি মানে মিউ বি বাই মিউ এ। আবার এটা আবার দেয় অনেক সময় ভেলোসিটি দিয়ে, ভেলোসিটির ক্ষেত্রে হবে কিন্তু তোমার ভি এ বাই ভি বি, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এ মাধ্যমে গতিবেগ বাই বি মাধ্যমে গতিবেগ। আবার এটা আমরা কি জানি ভি সমান এন ল্যামডা, তাহলে এটা আবার ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা এ বাই ল্যামডা বি। তাহলে এ মিউ বি মানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে যখন আপেক্ষিক প্রতিসরাঙ্ক বের করতে বলবে, যদি পরম প্রতিসরাঙ্ক দিয়ে দেয় তখন মিউ বি বাই মিউ এই ফর্মুলা বের করব। যদি ভেলোসিটি দেয় তখন এ মাধ্যমে গতিবেগ বা বি মাধ্যমে গতিবেগ, আর যদি ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দেয় তখন এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। এটা খেয়াল রাখতে হবে, এখানে এ আর এখানেও এ উপরে আছে আর মিউর ক্ষেত্রে মিউ বিটা উপরে আছে, এই জিনিসটা অনেকে গন্ডগোল করে ফেলে। এই ফর্মুলার একটা অঙ্ক বললাম, ধরো বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রথমে বেগ বলেছে, তাহলে মিউ মানে কি বললাম? তাহলে এখানে তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম লিখেছে বলে এ মাধ্যমে বেগটা আগে বি মাধ্যমে বেগটা পরে। তাহলে এখানে বায়ু মাধ্যম থেকে আসছে কোনো একটা মাধ্যমে, তাহলে মিউটা কী হবে? যে মাধ্যম থেকে আসছে সেই বেগটা আগে হয়, তাহলে মিউটা কী হবে? বায়ু মাধ্যমে আলোর বেগ, বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে আলোর বেগ বা যে মাধ্যমে এলো সেই মাধ্যমে আলোর বেগ। প্রদত্ত মাধ্যমে আলোর বেগ, তাহলে প্রদত্ত মাধ্যমে আলোর বেগ কত কী হবে? বায়ু মাধ্যমে বেগ বা মিউটা নিচে চলে আসবে, তাহলে প্রদত্ত মাধ্যমে বেগ সমান কী লিখবো? তাহলে বায়ু মাধ্যমে বেগ বাই মিউটা নিচে চলে এলো, বায়ু মাধ্যমে বেগ আলোর বেগ আমরা কত জানি? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এখানে হচ্ছে ভ্যালুটা 1.5, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রদত্ত মাধ্যমে আলোর বেগ হয়ে গেল। আর একটা জিনিস জানতে হলো যে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যও কিন্তু এইভাবেই হয়ে যাবে যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে, তাহলে এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বা বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে শূন্য মাধ্যমের সাপেক্ষে যে মাধ্যমে আসে সেই মাধ্যমে যদি মিউটা বের করতে বলি, তাহলে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য আর প্রদত্ত মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে মিউ সমান আমি লিখতে পারি বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই প্রদত্ত মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে প্রদত্ত মাধ্যমে আলোর এখানে তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য
তাহলে প্রদত্ত মাধ্যমটা এখানে চলে গেল, বায়ু মাধ্যমকে মিউ দিয়ে ভাগ করব। বায়ু মাধ্যমে কত আছে 6000 অ্যাংস্ট্রম, 6000 বাই 1.5 কত হবে 4000 অ্যাংস্ট্রম। তাহলে প্রদত্ত মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4000 অ্যাংস্ট্রম। এই কোশ্চেনটা অনেকবার সালে পড়েছে দেখবে, যে প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণে যে চ্যুতিকোণটা হয় ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা মানে হচ্ছে এই প্রতিসারক কোণটাকে বোঝাচ্ছে। এই এবিসিটা কি, এবিসিটা হচ্ছে কি এ প্রতিসারক কোণ বিশিষ্ট, এবিসি হচ্ছে একটা প্রিজমের হচ্ছে প্রধান ছেদ। এবার এই যে পি কিউ রশ্মি, এবার এইখানটা ছবিটা কি হয়েছে একটু ভালো করে বুঝবে। পি কিউ রশ্মি যেটা আপতিত রশ্মি, যেটা এ বি এর কিউ বিন্দুতে আপতিত হয়ে, যেহেতু রশ্মিটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপতিত হচ্ছে, তাহলে এইটা কিন্তু যাওয়া দরকার ছিল এইভাবে, কিন্তু যাবে কিন্তু এইভাবে। কেন? কারণ প্রতিসরণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, তখন অবিলম্বের দিকে চলে যায়, সেটা আমি এখনই ছবিতে দেখিয়েছিলাম। তাহলে যাওয়া উচিত ছিল এইভাবে, কিন্তু গেল এইভাবে, অর্থাৎ প্রতিসরণের জন্য লঘু থেকে ঘনতে এলো বলে একটু অবিলম্বের কাছে চলে এলো, এইটা হচ্ছে অবিলম্ব। তাহলে এইভাবে গেল, যখন এ আবার যখন ঘন মাধ্যম থেকে আবার যখন লঘু মাধ্যম হলো, তখন অবিলম্ব থেকে আবার দূরে চলে গেল। তাহলে পি কিউ আপতিত রশ্মি, আর এস হচ্ছে কি নির্গত রশ্মি। এইবার তাহলে এইখানে দেখো, এই যে এম এন ড্যাশ আর এন ড্যাশ এন, এইটা হচ্ছে কি অবিলম্ব। অবিলম্ব মানে কি? অবিলম্ব মানে কোণটা অবশ্যই থাকবে কত 90 ডিগ্রি। তাহলে এর সাথে এই প্রতিসারক তলের সাথে এই কোণটা, অর্থাৎ এ কিউ এন ড্যাশ আর এ আর এন ড্যাশ, এ আর এন ড্যাশ আর এ কিউ এন ড্যাশ, এই কোণ দুটো অবশ্যই 90 ডিগ্রি করে। এইবার এইটা যাওয়া দরকার ছিল এইভাবে, তাহলে এইটা আমি করলাম। এই যে নির্গত রশ্মিটা আছে, সেটা আমি যদি পিছন দিকে এরকম বৃদ্ধি করা হয়, তাহলে এটা নির্গত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মিটা এইভাবে যাচ্ছে, তাহলে কিছুটা বেঁকে যে গেল, যাওয়া উচিত ছিল এইভাবে, গেল এইভাবে, ধরো যাওয়া উচিত ছিল এখানে ভাবে এইভাবে, গেল এইভাবে, তার মানে কিছুটা অ্যাঙ্গেল যে কমলো, এটাই হচ্ছে চ্যুতিকোণ, সেটাই ডেল্টা দিয়ে লেখা হয়। এইবার যদি আমি এটাকে ত্রিভুজ ভাবি, ও কিউ আর, ও কিউ আর, এই যে ত্রিভুজ ও কিউ আর এর বহিস্থ কোণ কোনটা? এম ও আর, বহিস্থ কোণ এম ও আর, এটা কি ডেল্টা। এবার যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ সমান কি জানি? অন্তস্থ দূরবর্তী কোণ দুটোর যোগফলের সাথে সমান। যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ দূরবর্তী কোণ, অর্থাৎ এর দূরবর্তী কোণ এটা এবং এইটা, অন্তস্থ দূরবর্তী কোণের যোগফলের সমান। তাহলে ডেল্টা সমান কি লিখতে হবে? ও কিউ আর, কোণ ও কিউ আর প্লাস কোণ ও আর কিউ, এই যে ও কিউ আর, এই কোণটার মান কত? ও কিউ আর, এই টোটালটা যদি I1 হয়, তার টোটালটা I1, তার মধ্যে এইটা আবার হচ্ছে R1, তাহলে এর মান কত হবে? এর মান হবে I1 মাইনাস R1, কারণ টোটালটা যদি I1 হয়, তার মধ্যে এইটুকু যদি R1 হয়, তাহলে এটা হবে I1 মাইনাস R1। তাহলে কোণ ও কিউ আর সমান হচ্ছে I1 মাইনাস R1 প্লাস ও আর কিউটা কী হবে? একইভাবে এখানে টোটালটা হচ্ছে I2 আর এইটুকু হচ্ছে R2, তাহলে এটা কী হবে? I2 মাইনাস R2। তাহলে কী লিখবো? I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, তাহলে ডেল্টা সমান এইটা। এবার আমায় প্রমাণ করতে হবে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, তার মানে এইটা, এই R1 প্লাস R2টা এ অ্যাঙ্গেল এর সাথে সমান, সেটা আমায় প্রমাণ করতে হবে। এবার দেখো, যদি এ কিউ এন ড্যাশ আর, এটা একটা চতুর্ভুজ, তাহলে এ কিউ এন ড্যাশ আর চতুর্ভুজের তোমার কোণ এ প্লাস কোণ এন ড্যাশ প্লাস কোণ এ কিউ এন ড্যাশ প্লাস কোণ এ আর এন ড্যাশ, মানে এই কোণটা আর এই কোণটা প্রথমে লিখলাম। এবার এ কিউ এন ড্যাশ আর এ আর এন ড্যাশ, যে কোনো চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। এবার দেখো, এ কিউ এন ড্যাশ আর এ আর এন ড্যাশ, এখন আমি কি বললাম? এটা যেহেতু অভিলম্ব, এই যে এম এন ড্যাশ আর এন ড্যাশ এন, এটা কি অভিলম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়। তাহলে এইটা 90, এটা 90, তাহলে এর যোগফলটা কত? 180। তাহলে এই যোগফল যদি 180 হয়, তাহলে এ আর এন ড্যাশ এই দুজনের যোগফল হবে, তাহলে 360, এদের 180 বিয়োগ 180, তাহলে সমান এদের যোগফল হবে 180 ডিগ্রি।
তাহলে এ আর এন ড্যাশের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এইবার যদি ধরো এই কিউ আর এন ড্যাশ এই ত্রিভুজের ত্রিভুজ কিউ আর এন ড্যাশ এর কোণ R1 এই R1 দিয়ে লিখছি R1 প্লাস R2 প্লাস এন ড্যাশ কত হবে 180 ডিগ্রি। মানে এই ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমস্যা 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো কোণ এ প্লাস এন ড্যাশ কোণ এন ড্যাশ সমান হচ্ছে 180 ডিগ্রি। আর এখানেও তাহলে R1 প্লাস R2 মানে এখানে কোণ দিয়ে লিখে দিচ্ছি R1 প্লাস R2 প্লাস এন ড্যাশ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে এন ড্যাশ আছে, এখানেও এন ড্যাশ আছে, এখানে 180 এখানে 180। তাহলে এর সাথে এর তুলনা করে কি পাবো, এই কোণ এ সমান R1 প্লাস R2। তাহলে এর সাথে 1 নম্বর সাথে 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই কোণ এ সমান বা এ সমান R1 প্লাস R2। তাহলে এ সমান R1 প্লাস R2 হলো। তাহলে এবার আমি এর যদি নাম্বারিং দেবো, ধরো এটা 1 নম্বর দেবো, এটা ধরো 2 নম্বর দেবো, এটার 3 নম্বর দেবো। তাহলে 2 আর 3 তুলনা করে এটা পেয়েছি। এবার 1 নম্বর সমীকরণে R1 প্লাস R2 মান বসিয়ে দেবো। তাহলে কী হবে I1 প্লাস I2 মাইনাস এ। তাই ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ প্রমাণিত হয়ে গেল। এটা কিন্তু 3 নম্বরের কোশ্চেন, অনেকবার এসছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন।